একটা অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থতা, হার পিছু ছাড়ছে না, অভ্যন্তরীণ অবস্থাও খুব খারাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি আমিনুল ইসলামের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক সমস্যা মোকাবেলা করে চলেছে। ঘরোয়া ক্লাব ক্রিকেট নিয়ে চলছে এক ধরনের অনিশ্চয়তা। দেশের ক্রিকেটের স্টেক হোল্ডার হিসেবে পরিচিত ক্লাবগুলোর সঙ্গে চলছে বোর্ডের বিরোধ। প্রথম বিভাগে বেশ কিছু ক্লাব অংশ নিচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগও অনিশ্চয়তায়। ম্যাচ ফিক্সিং সংক্রান্ত সমস্যারও সমাধান করতে পারেনি ক্রিকেট বোর্ড। অনিশ্চয়তা, অস্থিরতার মধ্যেই নতুন নতুন সমস্যার মধ্যে পড়ছে বোর্ড। হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে। বিসিবি স্বাভাবিকভাবেই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। যেহেতু নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেহেতু নিরাপত্তার কারণ দেখিয়েই আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ আইসিসির কাছে। এখনও বিষয়টি নিষ্পত্তি হয়নি, চলছে দর কষাকষি। দফায় দফায় বৈঠক করেও বিষয়টি ঝুলে আছে। বাংলাদেশ সোজা জানিয়ে দিয়েছে ভারতে যাওয়া কিংবা না যাওয়া বাংলাদেশের জাতীয় মর্যাদার ব্যাপার। শুক্রবার আইসিসির একটি প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে। তাদের সঙ্গে একটি বৈঠকে বিসিবি গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যাওয়ার। কেন প্রস্তাব দিয়েছে? যাতে যৌথ আয়োজক শ্রীলঙ্কায় ন্যূনতম লজিস্টিক্যাল অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বাংলাদেশ খেলতে পারে। বিষয়টি হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু, এ বিষয়ে চর্চার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের ক্রীড়া সম্পাদক আতিফ আজমের কাছে। আতিফ আজম, আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, বিসিবির সঙ্গে বৈঠকও হয়েছে। বিসিবি নাকি গ্রুপ সোয়াপিংয়ের প্রস্তাব দিয়েছে, মানে গ্রুপ সি থেকে বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার জন্য গ্রুপ বিতে স্থানান্তরের প্রস্তাবটা দেওয়া হয়েছে। আপনার মতে প্রস্তাবটি কতটা বাস্তব এবং আইসিসির এটা মেনে নেওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, কথাটা সত্য যে আইসিসি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কর্তাদের একটা মিটিং হয়েছে গতকাল শনিবার। মিটিং এর মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা, এবং যা মোটামুটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশের সাথে যে কথা বলা করেছেন, এর আগেও একটা মিটিং যারা করেছিলেন ফোনে, সেই মিটিং এর পরবর্তীতে গতকালকে মিটিং এ তারা ইন পার্সন মিটিং করলেন, এবং সেই ইন পার্সন মিটিংও কিন্তু সেই একই কথা বলার চেষ্টা করলো আইসিসি দল যে বাংলাদেশ যেন ভারত দিকে ক্রিকেট মানে ওয়ার্ল্ড কাপটা খেলে, কিন্তু বাংলাদেশ দল ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে এমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। এটার ব্যাপারে বাংলাদেশ মোটামুটি একটা ফার্ম স্টান্স নিয়ে নিয়েছে যে তারা বিশ্বকাপ আর যেখানে খেলুক ইন্ডিয়াতে খেলবে না। তাদের হাতে কারণও আছে। তারা বিশ্বাস করে যে মুস্তাফিজকে যেভাবে বের করা হচ্ছে সেটা তাদের ইন্টিগ্রিটিকে খুব হার্ট করেছে। মুস্তাফিজকে যেভাবে বের করেছে সেটা তাদের সম্মানকে খুব হার্ট করেছে। ইন্টিগ্রিটি শব্দ ঠিক হবে না, সম্মানকে খুব হার্ট করেছে। তবে সাথে এই কথা বলতে হয় যে তারা আরেকটা কথা হচ্ছে তাদের কাছে একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট এসছে। সিকিউরিটি অ্যাসেসমেন্ট রিপোর্টে কয়েকটা পয়েন্ট তাদেরকে চিন্তা করতে বাধ্য করেছে যে আসলে তাদের ইন্ডিয়া যাওয়াটা কতটা সেফ। শুধু দলের না, আমার মনে হয় দল ছাড়া দলের সাথে যারা যাবেন, যেমন ধরেন সাংবাদিক কুল, বোর্ডের যারা যাবেন, তাদের সিকিউরিটি সেট আছে বলে তারা বিশ্বাস করেন, এবং এই কারণেই তারা এই প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব যখন বাস্তব যে প্রশ্ন আপনি করলেন, সেই প্রশ্নের উত্তরে বলতে হবে যে এই প্রস্তাবটি আসলে বাস্তব রূপদান করা খুবই কষ্টকর। লজিস্টিকের পুরো গ্রুপ চেঞ্জ করতে হলে তাহলে তো অসম্ভব ছিল, লজিস্টিক যেই প্রবলেমে পড়তে হতো আইসিসি কে। কিন্তু এছাড়াও এখন যে তারা চাচ্ছেন এটাও যে খুব ইজি হবে তেমন না। কারণ আমার সূত্র বলছে যে আয়ারল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার বা তাদের ওয়াইফ টাইফ অলরেডি শ্রীলঙ্কা যাওয়ার প্ল্যান করেই তারা সবকিছু করছে। আয়ারল্যান্ড তো আসলে ওরকম বাংলাদেশ বা অন্যান্য অনেক টেস্ট খেলার দেশের মতো দেশ না, তাদের তো সব পুরো প্ল্যান থাকে। ওই প্ল্যান টেস্ট খেলার দেশ, কিন্তু মানে ওরকম হাই স্কেল দেশ না, মানে যে কোনো কিছু
যে কোনো মতো সিদ্ধান্ত বল করতে হবে, তাদের মানসিক একটা ব্যাপার আছে, তাদের পারিবারিক একটা ব্যাপার আছে, সবকিছু মিলে তারা মানে শ্রীলঙ্কা বিশ্বকাপ খেলে এমনই একটা প্ল্যান তাদের মধ্যে আছে। এখন এর মধ্যে আবার আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট সূত্র বলছে যে মাননীয় প্রেসিডেন্ট আমির ইসলাম বুলবুল আয়ারল্যান্ডের সাথে কথা বলার চেষ্টা করছেন। সেই কথাটা কতটা মানে ফলপ্রসূ হয় সেটা দেখার বিষয়। কারণ আপনাকে বুঝতে হবে যে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে না যেয়ে আইসিসির সাথে যেমন বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হচ্ছে, ঠিক তেমনি ভাবে তাদের সাথে বিসিসিআই এর দূরত্বটা আরো প্রকট হচ্ছে। কারণ বিশ্ব ক্রিকেট তো বিসিসিআই কে নিয়েই, মানে বিসিসিআই কিন্তু বিশ্ব ক্রিকেটের কর্তৃত্ব রাখে। তো তাদের বিরুদ্ধে গিয়ে আয়ারল্যান্ড যদি এখন মানে বলে যে আমরা গ্রুপ চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বিসিসিআই এর বিরুদ্ধে আয়ারল্যান্ড চলে যাবে। সেটা আয়ারল্যান্ডের যদি লং রান কতটা ভালো হবে সেটা কিন্তু দেখার বিষয়। তো এদিক দিয়ে আমার মনে হচ্ছে যে এটা মেনে নেওয়ার সম্ভাবনা আইসিসি খুব কম। সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কতটা, এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। তবে যদি বাংলাদেশ বিশ্বকাপে না খেলে তবে এটাতে আমার মনে হয় যে উই শুড নট বি সারপ্রাইজড। বাংলাদেশের প্রস্তাব না মানলে বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপ বয়কট করবে? এটার সংখ্যা কতটুকু? সাম্প্রতিক অতীতে ক্রিকেটের কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় কোনো দেশই কোনো কারণে বয়কট করেনি। এমনকি পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে গেছে গত বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে। অথচ দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, কূটনৈতিক সম্পর্কও ভালো না। যেহেতু বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া না যাওয়া জাতীয় সম্মানের প্রতীক বা মর্যাদার ব্যাপার, তাই আইসিসি দাবি না মানলে বয়কটের দিকে যাওয়ার শঙ্কাটা থেকেই যায়। পুরো বিষয়টিকে আতিফ আজম আপনি কিভাবে দেখছেন? আমি বললাম একটু আগে যেটা বললাম, প্রশ্নের উত্তর আমি একটু আগে যেটা বললাম যে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা অনেক আছে। কারণ বাংলাদেশের, আমি যতদূর বাংলাদেশের অনেকের সাথে কথা বলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক অনেকের সাথে কথা বলে যেটা বুঝতে হয়েছে, বাংলাদেশ অন্তত ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ খেলবে এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে বাংলাদেশ, এখানে একটা কথা আসলে আমাদেরকে একটু ভালোভাবে মানে বোঝার দরকার আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ, এটা কিন্তু দুটো আলাদা জিনিস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কিন্তু অলরেডি একটা ভেদাভেদ কিন্তু আছে, যে বাংলাদেশের যে খেলা উচিত ছিল ক্রিকেট বোর্ড কর্তাদের মধ্যে এই ভেদাভেদ আছে মনে হয়, আছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ে এখন হচ্ছে বাংলাদেশ সরকার যেটা চাবে ওটাই হবে এখানে। কারণ এবং সেই কারণেই বাংলাদেশের এবার যাওয়াটা হবে না। ক্রিকেট বোর্ডের হাতে যদি সবকিছু থাকতো তাহলে হয়তো বা মানে বাংলাদেশের যাওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হতো, মানে ইন্ডিয়া থেকে খেলার ব্যাপারে একটা সিদ্ধান্ত হলেও হতে পারতো। কিন্তু যেহেতু এখানে সরকারি একটা মানে ব্যাপার আছে, সেখানে আমার মনে হয় না যে সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ আছে। কারণ বারবার তারা যে কথাগুলো বলছে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত যদি না বদল হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মানে এই বিশ্বকাপ বয়কট ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রশ্ন হচ্ছে কি, বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের সামনে কি হতে পারে? বাংলাদেশের সামনে অনেক কিছুই ঘটতে পারে। যেমন ধরেন, বাংলাদেশ যে টাকাটা পায় আইসিসি থেকে, সেই টাকাটার উপরে যদিও মানে আমাদের একজন বোর্ড কথা বলেছেন যে বাংলাদেশের টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না। তবে ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম হচ্ছে যে বাংলাদেশের টাকাটা পাবে, সেই টাকাটার উপরেও কিন্তু কর্তন আসতে পারে। কর্তন ইন দ্য সেন্স যে মানে যেই টাকাটা ধরেন আপনি টাকাটা পেয়ে গেছেন বা পাবেন বা পাওয়ার কথা বা পাচ্ছেন, এরকম বাংলাদেশ একটা টাকা মানি পেত, ওই টাকাটার উপরে যদি এখন ওই টাকাটার সম পরিমাণ বা তার থেকে বেশি টাকা যদি বাংলাদেশকে আইসি যদি ওই টাকার চেয়ে বেশি পরিমাণ ক্ষতিপূরণ দাবি করে, ইন দ্যাট কেস কি হবে? আপনার ধরেন উনি বলছেন এই টাকাটার কোনো ক্ষতি হবে না, আমাদের বলছে যে টাকার কোনো ক্ষতি হবে না, বাট আমার তো মনে হয় যে কোন এক পর্যায়ে আইসি এই টাকাটা কেড়ে নেবে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। একটা সম্ভাবনা থাকতে পারে যে আইসিসি বাংলাদেশের সদস্যপদ নিয়ে কথা হতে পারে। কারণ আমরা জানি যে গভর্নমেন্ট ইন্টারফেস একটা বড় ব্যাপার মানে আইসিসির চোখে, যে কারণে এর আগেও কিন্তু একটা দেশ কিন্তু আইসিসির রোষানলে পড়েছিল। সেটা কতটা তারা দেখবে। সবচেয়ে বড় কথা হলো বিশ্বকাপ যদি না খেলে বাংলাদেশ, সেক্ষেত্রে শুধুমাত্র আইসিসি মানে ইন্ডিয়ার সাথে না, অন্যান্য আরো অনেক দেশের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি হবে। এবং সেই জিনিসটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আই উড নট বি সারপ্রাইজ যে বাংলাদেশের ক্রিকেটটা ফর দ্য টাইমিং হলেও মুখ থুবড়ে পড়বে। বিকজ এই জিনিসটাকে ঠিক করার জন্য আগে যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক পৃথিবীর অন্যান্য ক্রিকেট বোর্ডের সাথে। সেই সম্পর্কটা যদি না হয়, তাহলে আসলে আপনি কিভাবে অন্য দেশে যাবেন, কিভাবে আসবেন কিভাবে? বিকজ আমরা যে এফটিপি করি, আমরা যেগুলো করি বাইলেটারাল সিরিজ, যেগুলো কমিটমেন্ট করি, এগুলো করি সবকিছু কিন্তু কমিটমেন্ট। কিন্তু আমরা দেখেছি বহু কমিটমেন্টই বহু জায়গায় হয় না, রাখা হয় না। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মানে পুরো জিনিসটা যদি না শেষ হয়, যদি পুরো জিনিসটাকে
খুব ভালো একটা সমাধান না আসে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু সামনের দিনগুলো খারাপ হলে মানে উই ক্যানট হ্যাভ মাচ থিংস টু ডু। সো সময় বাংলাদেশের হাতে কম এবং বাংলাদেশ নিশ্চয়ই সেই সবকিছু মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছেন, ক্রিকেট বোর্ড নিচ্ছে। এই সিদ্ধান্তটার ফল ভালো না মন্দ সেটা তো উনি ভবিষ্যৎ বলতে পারবে। তবে আপাত দৃষ্টিতে সিদ্ধান্তটা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ ইমোশনাল হয়ে যাচ্ছে, মোর দেন বিং ট্যাকটিক্যাল। মানে আই মিন, আমি বলছি না বাংলাদেশে ইন্ডিয়ার যে খেলতেই হবে, আমি বলতেছি না এই কথা। আমি বলতে চাচ্ছি না যে বাংলাদেশ should compromise with their prestige and play cricket. I'm not saying this, but at the same time Bangladesh should not have the ego of being a prize that can be too heavy for them, because যদি আন্তর্জাতিক ক্রিকেটে যদি আপনার সাথে মানে বছর ক্রিকেটের পরিমাণ কমতে থাকে তাহলে কিন্তু রেভিনিউ জেনারেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু কমতে থাকবে। এই খেলার এই পরবর্তীতে বাংলাদেশে যে এই বছর ইন্ডিয়া সিরিজটা ছিল, সেই সিরিজটা যে হচ্ছে না এটা তো মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেছি। আর অন্যান্য সিরিজগুলো যে হবে সেগুলো নিয়েও কিন্তু আমি পুরোপুরি নিশ্চিত নই, কারণ ভারত তাদেরকে যে ভারতকে যা করা হলো আর কি, বাংলাদেশ যেটা করলো ভারতের সাথে, এটা ভারত ভুলে যাবে এটা আমি বিশ্বাস করি না। সো আই থিঙ্ক দ্যাট বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুব খারাপ হবে বলবো না, তাই পথ চলাটা খুব মসৃণ হবে না। এমন একটা পরিস্থিতির মধ্যেই ক্রিকেট বোর্ডের এক পরিচালকের মন্তব্য নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বিশ্বকাপে যাওয়া না যাওয়ার ইস্যুতেই আসলে বিতর্কটা তৈরি করেছেন। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলে কি ধরনের কি সমস্যায় পড়তে পারে তেমন কিছুই বলেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে এর জের ধরে নিজের ফেসবুকের এক পোস্টে ভারতের দালাল বলেছেন। সেটা নিয়ে ক্রিকেটাররা দারুণভাবে ক্ষুব্ধ, তারা রীতিমতো ফুঁসে উঠেছেন। কিন্তু সেই মন্তব্যের রেশ থাকতেই সেই বিশ্বকাপ ইস্যুতেই ক্রিকেটারদের আয় রোজগার নিয়ে চরম বিতর্কিত এক মন্তব্য করে বসলেন নাজমুল ইসলাম। এবার ক্রিকেটাররা প্রতিবাদ জানালেন, অ্যাকশনে গেলেন। প্রতিবাদ জানিয়ে বিপিএলের 2টি ম্যাচ বয়কট করলেন। যদিও বিপিএল গত শুক্রবার আবার মাঠে গড়িয়েছে, কিন্তু পুরো বিষয়টি ছিল অনভিপ্রেত। একজন বোর্ড পরিচালক ক্রিকেটারদের নিয়ে এমন সব মন্তব্য করলেন কেন? বোর্ড যদিও তাকে দায়িত্ব থেকে সরিয়েছে, কিন্তু তিনি পদত্যাগ করেননি। আতিফ আজম বিষয়টি কিভাবে দেখেন? বোর্ড পরিচালক নাজমুল ইসলাম মন্তব্য নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ উনি যেই পদে ছিলেন সেই পদে থেকে এই ধরনের মন্তব্য করাটা আমার কাছে মনে হয় কোনোভাবে গ্রহণযোগ্য না। সেদিন বোর্ডে একটা ঘটনার সূত্রপাত ঘটে, আসলে বোর্ডে একটা মিলাদ ছিল। মিলাদের পরবর্তীতে উনি সাংবাদিকদের সাথে কথা বলেন, তারপরে সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে এক প্রকারে একসময় তার মধ্যে একটু উত্তেজনা বিরাজ করে, এবং পরবর্তীতে টিভি যখন তাকে ডাক দেয় তখন তিনি যান। তিনি গিয়ে যে কথাগুলো বলছেন সেগুলো তো আমার রিপিট করার কোনো কারণ নেই, কারণ সে কথাগুলো সবাই শুনেছেন। কিন্তু শুধুমাত্র এই কথা যেটা আর কি বাধ্য করেছে প্লেয়ারদেরকে একতা করে বিপিএল বয়কট করতে। আর এই কথাগুলো তিনি বললেন ঠিক তামিম ইকবালকে 2 দিন আগেই আরেকটা কথা বলে, তামিম ইকবালের বিরুদ্ধে একটা পোস্ট করে, যেখানে তিনি সোজা ভারতীয় দালালদের আখ্যা দেন। এখন পরবর্তীতে তিনি বললেন যেটা ব্যক্তিগত মতামত, তার আরেকটা পোস্ট দেন। এটা কিন্তু জিনিসটাকে আরো বেশি খেলো করে ফেলে, বিকজ আপনার ব্যক্তিগতভাবে মতামত কি তার এটা প্রমাণ করে যে আপনি তামিম ইকবাল দালাল? আপনি ব্যক্তিগতভাবে এটা চিন্তা করেন ইন্ডিয়ার দালাল? সো আই থিঙ্ক দ্যাট পুরো জিনিসটাই খুব জটিল হয়ে পড়ে। আরো বেশি প্রবলেম যেটা দেখা দেয় সেটা হচ্ছে কি, যে যখন তিনি এইটা কথা বলেন এরপরে আমিনুল ইসলাম বুলবুল তাকে এটা রিজয়েন্ডার দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী তার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাকেই বলেন যে না, আমরা তাকে কোনো রিজয়েন্ডার বা কিছু দেয় না, এবং আসলে আমাকে না পরবর্তী অনেককেই তিনি এই কথা বলেন। এখন যখন বুলবুল রিজয়েন্ডার দেওয়া হয়েছে, তখন বোর্ড পরিচালক বলছেন আমাকে রিজয়েন্ডার দেওয়া হয় না। ঠিক এই কাজগুলো যখন হয় তখন কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে বাধ্য, যে আসলে সত্যি কথাটা বলছে কারা। এবং ঠিক এই কারণেই কিন্তু প্লেয়াররা কিন্তু একদম কমিটমেন্ট রিটেন কমিটমেন্ট নেই চেয়েছে তার বিরুদ্ধে। আর আমার সবচেয়ে বড় কথা হলো যে এই পুরো ঘটনার জন্য নাজমুল ইসলাম যেমন দায়ী, তেমনি আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু দায়ী। কারণ উনি কিন্তু প্রথমেই কিন্তু চেষ্টা করতে পারতেন এই কথাগুলো বলার জন্য, যে যে কথাগুলো লেখা হলো, যে কথাগুলো বিসিবি জানালো অফিসিয়ালি তার বিরুদ্ধে বিভিন্ন
তবে যে মানে পদক্ষেপ নেওয়ার এই কথাগুলো যদি তামিম ইকবাল যেদিন কথা বলছেন সেদিন যদি উনি বলতেন বিসিবি করতো তাহলে কি হতো, তাহলে উনিও কিন্তু মানে প্লেয়াররাও জানতো যে বিসিবি তাদের এই কথা নোটিফাই করেছে অফিসিয়ালি, এবং তিনি নিজেও বুঝতেন যে তিনি যে কোনো জায়গায় যে কোনো কথা বলতে পারেন না। সো দায়টা কিন্তু দুজনের। এখন আমার আবার আপনারা সবাই বলছেন যে তাকে রিজাইন করতে হবে বা তাকে রেজিগনেশন জিনিসটা কিন্তু খুব ইজি হবে না আমার মনে হয়, বিকজ রেজিগনেশন জিনিসটা কিছু মানে আপনার এটা কিন্তু মানে ইটস নট লাইক যে এটা বিসিবি যেটা গঠনতন্ত্রের উপরে চলে, কারণ গঠনতন্ত্রের অনুসারে রেজিগনেশন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, বিকজ তাকে কিন্তু আগে এটা ডিসিপ্লিনারি কমিটির সামনে যেতে হবে, আনলেস সে লোকটা রিজাইন করে। রেজিগনেশন আপনি বাধ্য করতে পারবেন না, তাকে ডিসিপ্লিনারি কমিটির কাছে যেতে হবে, ডিসিপ্লিনারি কমিটির সামনে তার ব্যাখ্যা দিতে হবে, সেই ব্যাখ্যা দেখে শুনে এরপর বোর্ড মানে বোর্ড সিদ্ধান্ত নিবে, এবং এটা এবং তারপর সবচেয়ে বড় কথা একটা এজিএম করে এগুলোকে গৃহীত করতে হবে। সো আপনার সে কিন্তু মানে আরেকটা বড় কথা হচ্ছে কি, সে কিন্তু মানে ক্লাব ক্যাটাগরির, তিনি কিন্তু ওই যে ক্যাটাগরি থেকে আসেন নাই, মানে আপনার ওই ডিভিশন বা ডিস্ট্রিক্ট ক্যাটাগরি থেকে মানে থেকে আসেন নাই, উনি ক্লাব ক্যাটাগরি থেকে আসে গেলে মানে মানে বিশ্বাস করা উচিত যে তিনি নির্বাচিত, যেহেতু তিনি নির্বাচিত তার মানে বিষয়, তাহলে তাকে আপনি রিজাইন করাবেন কিভাবে যদি না তার বিসিবি গঠনতন্ত্রে লেখা আছে যে সে মানসিকভাবে অসুস্থ হয়, শারীরিকভাবে অসুস্থ হয়, কিংবা তার বিরুদ্ধে অনেক কিছু হয় এগুলো হলে। কিন্তু আপনার যখন মানে যদি সে এগুলো কোনো কিছুই না হয় তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন। আমরা যখন এই কথাগুলো বলছি তখন কিন্তু বিসিবির দেয়া তাকে শোকজ দেওয়ার 72 ঘন্টা কেটে গেল, কিন্তু তিনি এই এখন পর্যন্ত যখন আমরা কথাগুলো বলছি তখন পর্যন্ত কিন্তু তিনি শোকজ লেটারের জবাব দেননি। এটাকে সামনে ধরে বিসিবি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা এটা দেখার বিষয় আছে, কিন্তু বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে পুরো জিনিসটা কিন্তু মানে নিতে হবে আপনার আইনের মানে বিসিবির ওই মানে আইনকে মাথায় রেখে। আপনি কিন্তু মানে এখানে কিন্তু ইমোশনের কোনো মানে কোনো বালাই নেই। আপনি কিন্তু আইন যদি বলে আইনের মানে গঠনতন্ত্র অনুসারে যদি তাকে নেওয়া যায় তাহলে নিবে, তাহলে কিন্তু নেওয়া যাবে না। সো এবং গঠনতন্ত্র ইজ এ ভেরি কমপ্লিকেটেড থিং, কারণ আপনি যে গঠনতন্ত্রের মার পেছে তাকে বের করতে পারেন, গঠনতন্ত্র যে তারও নিশ্চয়ই কোনো মার পেছ থাকতে পারে যে আপনি আমাকে ইয়ে করলেন, মানে আপনি আমার সাথে অন্যায় করলেন। সো আপনার এই পুরো জিনিসটা হ্যাঁ আপনি তাকে থেকে বের করতে পারেন, মানে ফিনান্সিয়াল কমিটির থেকে বের করতে পারেন, এগুলোও করতে পারেন, বাট তাকে আপনি মানে বলে দেবেন রিজাইন করতে হবেই এরকম কথা বলার অধিকার বা এখতিয়ার দুটোই কিন্তু বিসিবির নাই। রিজাইন করতে হবে বলার অধিকার বা এখতিয়ার নাই, ওটা কিন্তু তার নিজের ইচ্ছা করতে হবে। আর তাকে রাখা গেল না বিসিবি কমিটি তার ব্যাপারে মূল্যায়ন টুল্যায়ন এগুলো দেয়, এটা হলো আলাদা ব্যাপার। বাট আই থিঙ্ক যে নাজমুল ইসলাম যে কথাগুলো বলছেন এই কথাগুলো আসলে তিনি বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেভাবে ছোট করছেন এটা আসলে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। কারণ আপনি কিন্তু তার এই কথাটা কিন্তু খুবই মানে আমার যে জিনিসটা খারাপ লেগেছে তার ব্যাপারে সেটা থেকে তিনি কিন্তু সবসময় বলার চেষ্টা করেছেন যে মানে প্লেয়াররা প্রায়োরিটি লিস্টে বাজে। এখন আমি আপনাকে বলি তোমরা যেখানে আপনি আমি যা বুঝি যে আপনি শুধু প্লেয়ার্সরাই খেলে বলেই কিন্তু আজকে আমাদের সবকিছু, আজকে প্লেয়াররা খেলে বলেই আমরা লিখি, আমরা শো করি, ক্লাব কর্মকর্তারা দাপট দেখায়, ক্লাব কর্মকর্তা দাপট দেখানোর পরে হচ্ছে গিয়ে এই বিসিবি চলে খালি প্লেয়ারদের খেলার উপরে ভিত্তি করে। ইট ইজ নট দ্য আদার ওয়ে রাউন্ড। আপনার ধরেন বিসিবির অনেক অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু কোনো প্লেয়ার নাই, তাহলে ইনফ্রাস্ট্রাকচারের মূল্য কি? আপনাকে তো মানে ওই জিনিসটাকে ব্যবহার করতে হবে। সো প্লেয়ারদেরকে প্রায়োরিটি লিস্টের নিচে দেখে অন্য সবকিছুকে বড় ভাবা এটা মূর্খামি ছাড়া আর কিছুই না, এবং এটার জন্য তিনি হি ইজ পেইং দ্য প্রাইস ফর দ্যাট। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেট শেষ কবে পড়েছিল? পরিস্থিতি জটিল, এমন একটা পরিস্থিতি যাতে দেশের ক্রিকেটের আরও পিছিয়ে পড়ার শঙ্কা আছে। ক্রিকেট কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার অবস্থায় আছে। কবে হবে সমাধান? এই সমাধানটাই বা কিভাবে হবে? আসলে অস্থির সময় বের হবার উপায় খুব ইজি হবে বলে মনে হয় না, কারণ ইংলিশে একটা কথা আছে যে কথাটা মানে অন্য অনেক মানুষ বলতে শুনছে যে পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। এখন বাংলাদেশ ক্রিকেট অবস্থাতে যদি পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ হয়ে যায় তাহলে আই উড বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ডিসহার্টেন্ড, বিকজ আপনি হয়তো বা খেলতে গেলেন না, হয়তো বা বয়কট মানে খেলতে না গিয়ে নিজের ইজ্জত সবকিছু চিন্তা করলেন, যেটা আমি মনে করি যে বিশ্বাস করি যে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বাট অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট অলসো আন্ডারস্ট্যান্ড যদি আমরা এটা না করি তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে উই আর উইনিং আ ব্যাটল বাট উই আর অন আর ওয়ে টু লুজ আ ওয়ার, বাট দ্যাট ওয়ার ক্যান বি চেঞ্জ, বাট দিস আউটকাম ক্যান বি চেঞ্জ
যখন এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন সেই গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নিশ্চয়ই আমি বিশ্বাস করি ভালো হবে, এবং সেই সম্পর্ক যদি ভালো হয় সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে সেই পরিপ্রেক্ষিতে আবার সবকিছু বদল হতে পারে। সেই জিনিস যদি না হয়, সম্পর্ক যদি ভালো না হয়, এবং যদি বাংলাদেশ যদি মানে যে স্টান্স নিয়ে আছে এই স্টান্স নিয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু অন্যান্য দেশের মানে বন্ধু, যাদেরকে বাংলাদেশ বন্ধু মনে করছে যেসব দেশগুলোকে, সেই দেশগুলোকে আসলে কতটা তাদের বন্ধুত্বের মূল্য দিবে সেটা কিন্তু দেখার বিষয়। বিকজ আপনি কিন্তু বন্ধুত্বের মূল্য কিন্তু ইন্ডিয়ার মতো একটা পরাশক্তির সাথে দুশ্মনী নিয়ে দিবেন না। বাংলাদেশের সাথে বন্ধুত্বের মূল্য একটা মাত্র দেশ দিতে পারে, সেটা হলো পাকিস্তান। আর আপনার সাথে সাথে এটা মনে রাখতে হবে যে পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান কিন্তু এক না। যেহেতু অবস্থানটা এক না, সেহেতু তার চিন্তাধারাও একটা। পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ডিপ্লোম্যাটিক রিলেশন, বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন আর নট দ্য সেম। সো ওই দেশ করতে পারছে, আমরা করতে পারছি না, এই বিচার বিবেচনা না করে আমাদের জন্য কোনটা ভালো, আমাদের জন্য শুধুমাত্র আজকের জন্য না, কালকের জন্য কোনটা ভালো হবে, পরশুর জন্য কোনটা ভালো হবে, এগুলো চিন্তা করে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে এটা থেকে উত্তরণ হতে পারে। কিন্তু আমরা যদি গো ধরে বসে থাকি যে না এটা করবো না, তো করবোই না, তাহলে কিন্তু ঝামেলা। মানে আপনাকে কিন্তু করবো না, মানে আমি বলতেছিলাম যে ইন্ডিয়াতে যান, বাট মেক শিওর দ্যাট আপনি আয়ারল্যান্ড যার সাথে সোয়াপ করার চেষ্টা করছেন তাকে আপনি বুঝান। মেক শিওর যে তাকে এমন কোনো অফার করেন যে অফারটা সে ফেলতে পারবে না। মেক শিওর যে আপনি তাদেরকে যে বলান যে আমরা শ্রীলঙ্কা ক্ষেত্রে রাজি আছি বাংলাদেশের ইয়েতে, আয়ারল্যান্ড আমাদের দেশকে হোস্ট করার মানে গিভ দেম এনি অফার। এই জিনিসটা আয়ারল্যান্ড মানলেও কেন মানবে, কেন মানতে হবে তাদের কোনো কিছু আপনারা কি দিতে পারেন আয়ারল্যান্ডকে, সেইগুলো চিন্তা করেন। আমি আয়ারল্যান্ডের ভালো বন্ধু বা আমি আয়ারল্যান্ডের খারাপ বন্ধু, বা আমার সাথে আয়ারল্যান্ডে ভালো আছে, মানে আমার সাথে আয়ারল্যান্ডের ভালো সম্পর্ক আছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস থিংস উইল ইভেনচুয়ালি হেল্প আ লট। আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমির ইসলাম বুলবুল যিনি দীর্ঘদিন ধরে আইসিসির সাথে কাজ করেছেন, তিনি জানেন যে কিভাবে জিনিসটাকে করা যেতে পারে, এবং তিনি একটা বিচক্ষণতার মানে কোনো একটা দিবেন। কারণ যদি খেলা না হয় সেক্ষেত্রে দায়টা কিন্তু আমির ইসলাম বুলবুলই নিতে হবে, এটা কিন্তু তার মাথায় রাখতে হবে। পরিস্থিতির দ্রুত উন্নয়নে বাংলাদেশের ক্রিকেট অভিভাবকদের দিকে তাকিয়ে আছি আমরা। তারা কি পারবেন পরিস্থিতির দ্রুত উত্তরণ ঘটাতে, পরিস্থিতি উন্নত করতে? আমরা অপেক্ষায় রইলাম, দেখা যাক কি হয়।